ইলেকশন হবে, এই দায়িত্বটা নিয়ে বলবেন কে বলেন? আমরা তো কোনো ইলেকশনের নজির দেই না, লেভেল প্লেইং ফিল্ড দেখি না। ইলেকশন হওয়ার 3 মাস আগে যে অবস্থা থাকা উচিত, আইন শৃঙ্খলা, তার কিছুই এখন দেশে নেই। যতদিন এই উপজেলা থাকবে, ইতিহাসের পাতা থেকে যতবার আপনার স্বৈরাচার বলবেন, মানুষ বলবে এইটাই স্বৈরাচার এরশাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ এই উপজেলা, তার সৃষ্টি। আপনার বানানটা একটা, প্রত্যেকটা আন্দোলন বলেন, যুদ্ধ বলেন, গোটা দেশের সাংস্কৃতিক বলেন, রাজনীতি বলেন, সামাজিক বলেন, সব কিছু তছনছ করে উল্টে দিয়ে যায়। বিপ্লবের ধর্মই তাই। 1971 সালে আমরা যারা যুদ্ধ করলাম, ফলাফল আমাদের পক্ষে আসলে আমরা বিজয়ী হইলাম, আমরা হয়ে গেলাম বীর মুক্তিযোদ্ধা। আর যারা পাকিস্তান রক্ষার জন্য যুদ্ধ করলো, আমরা তো পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ করলাম, আমরা হয়ে গেলাম বীর মুক্তিযোদ্ধা। আর যারা সেদিন পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিল বা সহায়তা সাহায্য করেছিল, তারা হয়ে গেল রাজাকার। এটি হচ্ছে ধর্ম বিপ্লবের, বা এটি হচ্ছে যুদ্ধের। রেভলিউশন is a crime if it fails, but it becomes sources of law when it is success. অতএব আপনি রেভলিউশন করে যখন সাকসেসে যাবেন, আপনি যা করবেন তাই আইন হবে, সেইটি মানুষ মানতে বাধ্য। আমাদের একটা বড় ভুল হয়েছিল স্বাধীনতার পরে। এখানে মুক্তিযোদ্ধারা বসে আছেন, আমার বন্ধু মিলনও মুক্তিযোদ্ধা, রুল মোহাম্মদ সাহেব বীর মুক্তিযোদ্ধা, চন্দু সাহেব বীর মুক্তিযোদ্ধা, আরও আছেন। আমরা যুদ্ধের পরে বিনা কারণে অস্ত্রগুলো সারেন্ডার না করে, যদি আমরা, আমাদের কমান্ড তো থানায় ছিল, জেলায় ছিল, অফিস আদালত ট্রেজারি আমাদের দখলে ছিল, আমরা রেখে যদি বিপ্লবী সরকার বানাইতাম, তাহলে অকালে বঙ্গবন্ধুকে মরতে হইতো না। প্রতি বিপ্লব তো হয়ই, তাই বিপ্লবীদের সাবধান হইতে হয়। জাসদ করেছিল, চেষ্টা করেছিল, ফল উল্টো হয়ে গেছে, অসময় হয়ে গেছে। এটা যুদ্ধের পরপর প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে যদি করা হইতো, এবং যুদ্ধের পরে 28, 29, 30 জানুয়ারি আমরা মিরপুর স্বাধীন করার জন্য করেছি। সেখানেও কিন্তু আমাদের প্রায় 60 থেকে 68 জন মুক্তিযোদ্ধা মারা গেছে। হেলাল মোর্শেদ সাহেব পঙ্গু হয়ে গেছে ব্রাশ ফায়ারে পাকিস্তান আর্মির 30 জানুয়ারি। অতএব ভুল তো হয়েই গেছে। আসেন তারপরে এইবার আমরা তো তারপরে এরশাদের পতনের পরে গণ আন্দোলনের আমাদের পতন ঘটলো, মানুষকে আমরা স্বৈরাচার। এই যে এত কাজ করলো এরশাদ, মসজিদ করলো, মসজিদের ইলেকট্রিক বা পানির বিল মৌকুব, শুক্রবার সরকারি ছুটি, ইসলাম রাষ্ট্র ধর্ম সব বিশ্বাস করেছিলেন, সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। 90 সালের রমজান মাস আমাদের নেতা প্রেসিডেন্ট এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু, আমি উত্তরবঙ্গের সফরে গেছি দিনাজপুরে। তো সবাই ক্লান্ত, আমি গাড়ি চালাইছি, মঞ্জু ভাই গাড়ি চালাইছে। তা আমরা যাবার পরে দেখলাম যে ওটা বিডিআর রেস্ট হাউস, যেখানে উঠবে ইফতারি করবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই তুমি ইমামতি করো, আমি রোজা। সর্বনাশ হয়ে গেছে, পিছের রাষ্ট্রপতি দাঁড়াবে, এত মুসল্লি দাঁড়াবে, আমি ইমামতি করবো, আমার মুখ গেছে শুকিয়ে। স্যার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে অজু করছি তো, ইফতারি করবো, এই সে অজুটা করছি। ইমামতির তো দায়িত্ব নিতে আমি রাজি ছিলাম না। যাই হোক, আল্লাহর বলে আমি ইমামতি করলাম, সংক্ষিপ্ত মোনাজাত করলাম। তারপরে যখন ইফতার করতে বসলাম, খুব চমৎকার ইফতারি করে ঘরে গেছি, স্যার ডাকলো যে কফি খাও বা চা খাও। তো মঞ্জু আছে, স্যার আছে, অফিসারও আছে সিভিল ড্রেসে।
তো বলে কি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম করছিলাম, একটু রেখে দিছি। বলে কি স্যার, ইসলামিক রাষ্ট্র করি নাই, এইটা যদি আবার ক্ষমতা আসতে পারি এটাকে ইসলামিক রাষ্ট্র করে ছাড়বো। অনেক রকম অসুবিধা আছে, আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় দেশ, কিন্তু সেখানে যদি আমরা আলাদা ধর্ম নিয়ে আলাদাই ইসলামিক রাষ্ট্র করতে পারি, খারাপ হবে না, কোনো কিছুর অভাব হবে না। এটাও কিন্তু মনের কথা ছিল। আজকে ফ্যাসিস্ট বলে, এটা হচ্ছে কি আবার আওয়ামী লীগের পতন করছে, আওয়ামী লীগের একটা দুর্নাম হয়েছে, তারা ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের দোষর, স্বাধীনতা বর্গ থেকে রাজাকারের দোষর। যাকে একটু দমন করতে হবে, যাই বলতো এর বিরুদ্ধে অভিযোগ কী করে, রাজাকারের দোষর বা রাজাকার। এইটা চলছে 30 বছর বা 25 বছর। এখন আবার চলতেছে ফ্যাসিস্টের দোষর। লোক একজন পাইলো, একজনের সাথে গোলমাল ধরে নিয়ে যায়, তার কাছে তার তো পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ নাই। অভিযোগ কোথায়? ফ্যাসিস্টের দোষর লেখেন, বাধ্য হয় পুলিশ। দেখেন না পুলিশের বেহাল অবস্থা, বোঝেন না? আক্কালম্যানকে নিয়ে এসে এই কাফি কীভাবে আমি অফিসারদের পুলিশ ভ্যানে নিয়ে এসে, দেখেন না? এইটা হচ্ছে আইন, বিপ্লবের আইন, সবাইকে মানতে হবে। বড় বক্তৃতা দিয়ে যান, আমি ওটা দিয়ে যাইতে পারি। মাঠে নামবেন, কবে নামবেন, কোন তারিখে নামবেন, আসেন বলি, কমান্ডার তো পাবো না। যুদ্ধ করে দেখছি, যুদ্ধের পরও 75 সালে চেষ্টা করছি, তারপর নাকি খত দিয়ে আবার দেশে আইছি। সব যুদ্ধে যেতে যায় না। দেশের অবস্থা বুঝা, রাজনৈতিক পরিবেশ বুঝে, সামাজিক অবস্থান বুঝে, আমাদের দলের ভিত্তি কোথায়, জোর কোথায়, দল ভাঙতে 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 কতটা ভাগ হয়ে গেছে, সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের এগোতে হবে। চটকে এগিয়ে গেলাম, যান দাঁড়াই যান, এখানে ঝান্ডা লইয়া অবস্থা কি হয়। এই কাদের সাহেব ভুলের জন্য চাইবার এই অফিসটা, স্যারের অফিস এই ভাঙলো, ছবি ভাঙলো, চাইবার অফিস পড়াইলো। এত বিপ্লব দরকার ছিল না। আরে ভাই, বিপ্লব তাকে করেন নাই, হঠাৎ সে দেখি যে সবাই করে ফেলেছে, ওনার টু বাকি আছে, উনি আর শুরু করেছে। সব বিপ্লবী এইদিকে, উনি শুরু করছে ওইদিকে। এটা হয়? নির্বাচন করেন, একটা রিহার্সেল চলতেছে, ভালো রিহার্সেল। আপনারাও কালকে এখানে একটা নতুন অফিস নিয়ে হালদার সাহেব আমাদের মহাসচিব বলবেন আসেন, কারা ইলেকশন করবেন আমার কাছে আসেন, দরখাস্ত পেশ করেন। আনিস ভাই বসা আছে, চুনু সাহেব আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা বাবলা সাহেব আছেন, শপথ করে নির্বাচন। আমরা এই সমস্ত রিহার্সেল করতে পারি। ইলেকশন হবে, এই দায়িত্বটা নিয়ে বলবেন কে বলেন? আমরা তো কোনো ইলেকশনের নজির দেই না, লেভেল প্লেইং ফিল্ড দেখি না। ইলেকশন হওয়ার 3 মাস আগে যে অবস্থা থাকা উচিত, আইন শৃঙ্খলা, তার কিছুই এখন দেশে নেই। এত অবনতি করছে আইন শৃঙ্খলা যে অতীতে কখনো এত অবনতি ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপদ না, সমাজের সচেতন ব্যক্তিরা নিরাপদ না, আইন শৃঙ্খলা যাদের দায়িত্ব, পুলিশ থানা, তারাও নিরাপদ না। আর দিকে গেলাম না, কে যে নিরাপদ আছে এইটাই আমরা জানি না। অতএব একটি নির্বাচন করতে হলে দেশে যে ধরনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, প্রতিটি দলের মধ্যে যে ঐক্য থাকতে হয়, যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হয়, তারপরে নির্বাচন করতে হয়, তার কিছুই বর্তমানে বিদ্যমান নাই।